নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা আজকে টানা 1 ঘন্টা রেল দুর্ঘটনা নিয়ে সন্ধ্যে 7টা থেকে 8টার শো করেছি, কিন্তু আমরা এই আওয়ারে, এই প্রাইম টাইমে, এই ডিবেট অনুষ্ঠানে আজকে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ডিবেট আমরা করতে চলেছি। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত সেই সময়কালে যারা যারা রাজভবনে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন, রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের যে সংঘাত, সেই সময়কাল ছিল জগদীপ ধনকরের সময়। সেই সময়কাল এখন অতীত, কিন্তু তারপর রাজভবনের সঙ্গে রাজ্যের সম্পর্ক কি সমধুর হয়েছে? না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যক্তিকে রাজ্যপাল পদে আসীন হওয়ার পর তাকে হাতে খড়ি দিয়েছিলেন সিভি আনন্দ বোস, তার সঙ্গে এখন কার্যত আদায় কাজকলায় সম্পর্ক। বাংলার এই প্রবাদ বাক্য যখন আপনাদের সামনে ব্যবহার করছি তখন বুঝতেই পারছেন যে সম্পর্কটা এই মুহূর্তে কোথায় এসে ঠেকেছে। কিন্তু আজকে হঠাৎ রাজ্যপাল আর রাজ্যের সংঘাত নিয়ে কেন আলোচনা করব? কারণ আছে। কারণ এটাই যে রাজ্যপাল নিজেই পুলিশের নিরাপত্তায় তিনি সন্তুষ্ট নন, তিনি নিরাপদ বোধ করছেন না। রাজভবনে নিরাপত্তায় পুলিশ, সেই পুলিশই নিরাপত্তায় তিনি সংকোচ বোধ করছেন, তিনি নিরাপদ নন, সুরক্ষিত নন বলে মনে করছেন। রাজ্যের সাংবিধানিক প্রধান যদি পুলিশের নিরাপত্তায় তিনি অভাব বোধ করছেন, নিরাপত্তা পাচ্ছেন না এমন মনে করছেন, সংকোচ রয়েছে, তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা? এটা যদি একটা দিক হয়, তাহলে আর একটা দিক খুব গুরুত্বপূর্ণ, যে কেন রাজ্য পুলিশের ওপর এত রাগ, কেন রাজ্যের পুলিশের ওপর ভরসা হারিয়ে ফেলছেন রাজ্যের সাংবিধানিক প্রধান? এটা কি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে? তার বিরুদ্ধে একাধিক মামলা, রাজ্যের সাম্প্রতিক পুলিশের পদক্ষেপ, কলকাতা পুলিশের পদক্ষেপ, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সে কারণে কি তিনি রাজ্য পুলিশের ওপর ক্ষুব্ধ? এবং তারই কি প্রতিশ্রুতি, একেবারে প্রতিফলন হিসাবে দেখতে পাচ্ছি যে রাজ্যপাল রাজ্য পুলিশে সন্তুষ্ট নন, নবান্নে চিঠি দিচ্ছেন। সবটা নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু শুরুতেই প্রতিবেদন। রাজভবন থেকে নবান্নে গেল বিস্ফোরক চিঠি। চিঠিতে রাজভবন থেকে পুলিশকে সরাতে নির্দেশ, রাজভবনের উত্তর গেটে পুলিশ আউটপোস্ট খালি করতে নির্দেশ। কলকাতা পুলিশের নিরাপত্তায় সুরক্ষিত নন রাজ্যপাল। হঠাৎ কেন এমন চিঠি রাজ্যপালের? এই সূত্রপাত কয়েক মাস আগেই। রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপরেই সামনে আসে দিল্লির হোটেলে এক নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির আরও একটি ঘটনা। এরপরেই মুখ্যমন্ত্রী রাজ্যপালের পদত্যাগ দাবি করেছিলেন। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द उइमेन? এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। রাজ্যপালের পাল্টা প্রতিক্রিয়া ছিল, মমতার দিদিগিরি সহ্য করা হবে না। Governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. I told a lot of good words about the individual Mamata Banerjee. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi Giri on the distinguished office of the governor.
That's all I have to say. শ্লীলতাহানির ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছিল রাজভবনের কর্মীদের। পুলিশকে বয়ান না দিতে রীতিমতো নির্দেশিকা জারি করেন রাজ্যপাল। সেই সময় থেকেই কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান বোস। এরই মধ্যে দিল্লিতে নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির ঘটনাতেও 0 এফআইআর দায়ের করায় আরও অস্বস্তিতে পড়েন রাজ্যপাল। সংঘাত হয় আরও তীব্র। পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগে শুভেন্দু অধিকারীর রাজভবনে ঢুকতে গেলে বাধা দেয় কলকাতা পুলিশ। এ নিয়ে হাইকোর্টে যান শুভেন্দু অধিকারী এবং সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে? রাজ্যপালের অনুমতি সত্ত্বেও কেন বাধা? এই আবহে রাজ্যপালের চিঠি গেল নবান্নে। সেই চিঠিতে রাজ্যপাল বোস রাজভবন থেকে কলকাতা পুলিশ সরাতে নির্দেশ দেন, কিন্তু পুলিশের জায়গা খালি করে সেখানে কি করবেন রাজ্যপাল? সূত্রের খবর, পুলিশ আউটপোস্টের খালি অংশে জনমঞ্চ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন রাজ্যপাল। সেই মঞ্চে আসা মানুষের অভাব অভিযোগ শুনবেন তিনি নিজে। রাজ্যপালের বিরুদ্ধে বারবার সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। কখনো ভোট সন্ত্রাসের অভিযোগ শুনতে পিস রুম খুলেছেন, কখনো বা শিক্ষা দপ্তরকে এড়িয়ে ভিসি নিয়োগ করেছেন, আবার কখনো রাজভবনে পুলিশ প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছেন বোস। প্রশ্ন উঠেছে, অপরাধ না করলে কেন পুলিশের তদন্ত এড়োচ্ছেন রাজ্যপাল বোস? রাজ্যপাল কি পুলিশ আতঙ্কে? কেন রাজ্যপাল পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে? রাজ্যপাল কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? রাজ্যপাল যদি পুলিশে ভরসা না পান, সাধারণ মানুষের কি পরিস্থিতি? রাজ্যপাল পুলিশের নিরাপত্তায় ভরসা হারালে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন না কেন? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি সরাসরি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন রাজ্যপাল। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কোহিনূর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কোহিনূর, স্বাগত। তথাগত দা, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। রয়েছেন শম্পা সেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার। আপনাকে স্বাগত। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে তথাগত রায়ের কাছে চলে আসতে চাইব। আমি তথাগত বাবু আপনাকে প্রথমে কিছু প্রশ্ন করব, এবং সম্পূর্ণ যে প্রশ্নগুলো করব আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন, কিছু টেকনিক্যাল প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাইব। আমি প্রথমেই জানতে চাইব যে একজন রাজ্যপাল, তিনি রাজভবনে যখন দায়িত্বে রয়েছেন, তিনি কনস্টিটিউশনাল হেড, মানুষের সাংবিধানিক যে ক্ষমতা সেগুলো যাতে সুরক্ষিত হয় তার দায়িত্বে কাস্টোডিয়ান হিসাবে রয়েছেন। তিনি কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সিদ্ধান্ত যে রাজ্যের একজন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি তার কোনো অনুষ্ঠানে যাবেন না এবং তিনি রাজভবনে ঢুকতে পারবেন না। 2, কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ রাজভবনে ঢুকতে পারবে না। রাজ্যের পুলিশ তারা নর্থ গেটে দায়িত্ব পালন করতে পারবে না, তাদের অবিলম্বে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপাল তিনি রাজভবনে তিনি পিসরুম খুলছেন, যেটাকে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার বলছে প্যারালাল গভর্নমেন্ট চালানোর অভিযোগ আনছেন। আপনি তো দীর্ঘদিন রাজ্যপাল পদে ছিলেন, এমনকি যে রাজ্যে রাজ্যপাল পদে ছিলেন সেখানেও বিজেপির গভর্নমেন্ট নয়, সেখানেও বিরোধী রাজনৈতিক দল তারা ক্ষমতায়। সিভি আনন্দ বোস যা সিদ্ধান্ত নিয়েছেন, যা করছেন, সেটা কি সঠিক? আমি বলে দিই যে আমি কোনো টক শোতে অংশগ্রহণ করি না। অর্থাৎ আপনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি এখানে চলে যাব। আমি আর কারোর সাথে কোনো বাদানুবাদে ঢুকবো না, এটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্যপালের প্রতি যেরকম ব্যবহার করা হয়েছে সেটা সম্বন্ধে দু একটা কথা আমি পরিষ্কার করে বলি। ওই যে একটুখানি মুখ্যমন্ত্রী বললেন যে কীর্তিকাহিনী কীর্তিকাহিনী কীর্তিকাহিনী, 3 বার বললেন কীর্তিকাহিনী। সেই কীর্তিকাহিনীগুলো কি হলো? রাজ্যপাল নাকি অশ্লীল ব্যবহার করেছেন একজন মহিলা কর্মীর সঙ্গে, সে কাহিনীগুলো কি হলো? সেগুলো বেরোলো না কেন? মুখ্যমন্ত্রী তো এও বলেছিলেন আরো সব ঘটনা আছে, পেন ড্রাইভ আছে, হ্যানা আছে, তেনা আছে। সেসব পেন ড্রাইভ কোথায় গেল? সেগুলো বেরোচ্ছে না কেন? এগুলো কি ফাঁকা আওয়াজ ছিল? ভোটে জিতবার কায়দা ছিল? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে যদি আপনারা জবাব চান তাহলে আমি বাধিত হব। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্যপালকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে রাজ্যপাল একজন
প্রবীণ বিরোধী দলের নেতা, বিরোধী দলের প্রধান নেতার কে সময় দেওয়া সত্ত্বেও তাকে রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর মতন গর্হিত কাজ আমি ভাবতে পারি না। মহামান্য আদালত যেটা বলেছেন সেটা একেবারেই ঠিক, অর্থাৎ রাজ্যপাল কি গৃহবন্দী? রাজ্যপাল যদি সময় দিয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারীকে কেন রাজভবনে ঢুকতে দেওয়া হলো না, কেন তাকে আটকে দেওয়া হলো? এর কোন কারণ অকারণ কোন রাজ্য আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারবেন না। এই প্রশ্নটা গিয়ে মুখ্যমন্ত্রীকে আগে জিজ্ঞেস করে আসুন যে কেন রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছেন। রাজ্যপাল সময় দেওয়া সত্ত্বেও আপনার পুলিশ কেন বিরোধী দলের নেতাকে এখানে ঢুকতে দেয়নি? এটা কি হিটলারি শাসন না গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে? এসব প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে আসুন। আর শেষ কথা হচ্ছে, যেখানে রাজ্যপাল এই রাজভবন থেকে সরকারি মানে পশ্চিমবঙ্গের পুলিশকে বের হয়ে যেতে বলেছেন, সেটা সম্বন্ধে সেটার পরিপ্রেক্ষিত আমি জানি না, তো সেটা সম্বন্ধে আমি কি বলবো না। কিন্তু একটা কথা আমার যেটা মনে হয় যে কি গভীর হতাশার মধ্যে ঠেলে দিয়েছে রাজ্যপালকে এই পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে রাজ্যপাল এরকম একটা কথা বলতে বাধ্য হচ্ছেন। সেটা বিবেচনা করে দেখুন। এর চেয়ে বেশি এই বিষয়ে কিছু বলার নেই এবং আমার বক্তব্য এখানেই শেষ। তথাগত বাবু, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। তথাগত বাবু আর কোনো তিনি প্রশ্ন নেবেন না, তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। বেশ, তথাগত বাবুকে আমি শুধু এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে রাজ্যপাল কি আইনের ঊর্ধ্বে? এমন কোন উল্লেখ তো ভারতীয় সংবিধানে উল্লেখ নেই। তবে হ্যাঁ, রাজ্যপাল জবাবদিহি করার ক্ষেত্রে কিছু না। তথাগত বাবু, আপনি কি আছেন সঙ্গে? তথাগত বাবু ভেতরে এসে হ্যাঁ, আচ্ছা তথাগত বাবু, আমি আপনার কাছে এটাই জানতে চাইছিলাম। আর একটাই প্রশ্ন আপনার কাছে করব। রাজ্যপাল তো কোনো কিছুর ঊর্ধ্বে নয়, রাজ্যপাল আইনের ঊর্ধ্বে নন। রাজ্যপালের বিরুদ্ধে দুটো শ্লীলতাহানির অভিযোগ করেছেন দুজন নারী। রাজ্যপালের উচিত যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে নিজেকে ক্লিনচিট দেওয়া, আইনের চোখে ক্লিনচিট পাওয়া। আপনি একজন প্রাক্তন রাজ্যপাল হিসেবে কি মনে করেন? না তথাগতদা অনুষ্ঠান ছেড়েছেন। আমি জানি না আমি এই প্রশ্ন তথাগতদার কাছে কোনো অপ্রিয় প্রশ্ন করেছি কিনা। যাই হোক, আমি অবশ্যই তথাগতদাকে পরবর্তী ক্ষেত্রে যদি আবারও তাকে পাই, আমি এই প্রশ্ন তার উত্তর নেব। আমি এরপর খুব স্বাভাবিকভাবে কোহিনুর মজুমদারের কাছে আসবো। কোহিনুর মজুমদার, আমরা দেখেছি যে রাজ্যপাল হিসেবে যখন জগদীপ ধনকর ছিলেন, যিনি এখন এই মুহূর্তে ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, কিন্তু তিনি যখন বাংলার রাজ্যপাল ছিলেন, তিনি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কিছু তোমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, পদ্মপাল, বিজেপির প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি তোমরা নাম বলতে। তার মধ্যে পদ্মপালটাকে তোমরা প্রতিদিনই সামনে নিয়ে আসতে, কেন যে বিজেপির পাঠানো দূত ইত্যাদি ইত্যাদি বলতে। কিন্তু আমি জানতে চাইছি যে রাজ্যপাল হিসেবে সরকারের কাছে প্রশ্ন করলেই কি রাজ্যপাল খারাপ হয়ে যায়? না, আমি প্রশ্ন শেষ হয়নি। আমি বলছি রাজ্যপাল হিসেবে প্রশ্ন করলেই কি রাজ্যপাল খারাপ হয়ে যান? আবার একইভাবে বাম আমলে আমরা দেখেছি যে যখন আরো একজন রাজ্যপাল তিনি প্রশ্ন করেছিলেন তৎকালীন বাম সরকারকে, তিনি গোপাল কৃষ্ণ গান্ধী, তাকে তখন তৃণমূল কংগ্রেস সমর্থন করেছিল, তোমরা তখন বিরোধী ছিলে, তখন তিনি ভালো ছিলেন। মানে আমি বলছি যে প্রশ্ন করলে রাজ্যপাল খারাপ। আচ্ছা, আমি আবার বলি, রাজ্যপাল প্রশ্ন ভালো খারাপ ইত্যাদি পরের ব্যাপার আসে, আগে তো রাজ্যপালের কাজ কি প্রশ্ন করা। রাজ্যপাল তো সরকারের কাছে জবাব দিয়ে চাইতেই পারে, তার এখতিয়ার রয়েছে। ডেফিনেটলি তিনি তার কোনো মন্ত্রিসভার হিজ ক্যাবিনেট যে কোনো মন্ত্রীকে ডাকতে পারেন, তার কাছ থেকে রিপোর্ট নিতে পারেন। পাবলিকলি পলিটিক্স করতে পারেন না। জনমঞ্চ টঞ্চ ইত্যাদি গোছের পপুলার প্রসেসেস অফ পলিটিক্যাল লাইন, এটা তার রাজ্যপালের করার কথা নয়। মানে উনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নন, নাইদার ইজ অ্যাকাউন্টেবল টু দি পিপল। মানে তোমরা বলছো যে উনি প্যারালাল রাজনীতি করছেন বাংলায়। সেটা তো করার চেষ্টা করছে, করতে পারবে না। বাংলায় এসে সব করা যাবে না, ও করতে পারেনি বলেই তো দলটা হেরে গেছে। ও যে দলটার হয়ে করছিল ও তো করতে পারেনি। কোন দল? বিজেপি। আবার কি নতুন করে বলার কি আছে?
যে বিজেপির হয়ে এখানে প্যারালাল শাসন করার চেষ্টা করছিল, তো পারেনি করতে, তো মানুষ তো রিজেক্ট করেছে। মানুষ রিজেক্ট করেছে বলেছে তো তার রেজাল্ট এরকম এসছে। তো এটা ওর কাজ নয়। দেখুন বিজেপি সব জায়গায় এরকম একটা করে, রাজ্যপালকে দিয়ে কোথাও সরকার ভেঙে দেওয়ার চেষ্টা। নেহাত আমাদের পশ্চিমবাংলায় সরকার সংগঠন খুব স্ট্রং, আর অপোজিশন ভাঙাচোরা বলে পারে না। অন্যান্য রাজ্যে তো করেছে যে রাজ্যপাল দিয়ে ও জায়গায় সরকার ভেঙে দেওয়ার প্রচেষ্টা করেছে। তো এরা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর বহুবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এবার ঘটনা হচ্ছে, আপনি বললেন না যে রাজ্যপাল যদি প্রশ্ন করে তাহলে কি ওই পাপ হয়ে যাবে। প্রথমত রাজ্যপালের প্রশ্ন করার এখতিয়ার নেই, হি ইজ দি পার্ট অফ দি গভর্নমেন্ট। ওনার কাছে তো সংবিধান বলে দিয়েছে যদি ওনার মনে হয় যে কনস্টিটিউশনাল মেশিনারি ইজ নট স্যাটিসফ্যাক্টরি, দু লাইন লিখে দিক হোম মিনিস্টারকে, যেখানে এইটাই তো আমি জানতে চাইবো। আমি এই জিনিসটাই তো জয় মল্লিকের কাছে জানতে চাইবো। জয়, আমি স্পেসিফিক প্রশ্নটা খুব মন দিয়ে শুনবে। আমি বলছি রাজ্যপাল মনে করছে তিনি পুলিশে সুরক্ষিত নন, রাজ্যপাল মনে করছেন, এটা কিন্তু অন্য কোনো ব্যক্তি নয়, তুমি আমি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার মনে হওয়াটার উপর নির্ভর করছে। এই যে একটু আগে যেটা কোহিনুর বলল যে তিনি সংবিধানের এমন একটি ধারাকে ইমপ্লিমেন্ট করার সুপারিশ করতে পারেন যাতে ওদের সরকারটা পড়ে যাবে। তোমরা এই সরকার পড়া নিয়ে অনেক কথা বলছো। বাংলায় এত খারাপ অবস্থা, মানুষ মাহেশ্বরী ভবনে গিয়ে থাকছেন, পার্টি অফিসে গিয়ে থাকছেন, তাদেরও পুলিশে ভরসা নেই। রাজ্যপাল নিজেও পুলিশে ভরসা পাচ্ছেন না, কিন্তু রাজ্যপাল ওই ধারাটা অ্যাপ্লাই করছেন না কেন? ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য? প্রথম বিষয় হচ্ছে এটুকু বুঝতে হবে যে যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী থাকার পরেও একজন গভর্নর, একজন রাজ্যপাল কেন আছে? মুখ্যমন্ত্রী তার রাজ্যে তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কিভাবে মেনটেন করছে, সেখানে যদি কোনো খামতি থাকে সেটাকে উপরে তুলে নিয়ে আসা বা সেটাকে হাইলাইট করা বা সেটাকে নিয়ে ডিসকাস করা, সেটার ফুল রাইট আছে গভর্নরের, এটা বুঝতে হবে। যে কোনো বলছি আসছে, আইল কাম ইন ডিটেইলস। পয়েন্ট হচ্ছে যখনই এরকম ঘটনা, আজকে এটা নতুন নয়, এই রাজ্য এবং গভর্নর সংঘাত এটা পুরনো বিষয়, এটা নতুন নয়। এক সময় আমরা দেখেছি কুণাল বাবুকে, এই সিবি আনন্দ বোস যখন নতুন উনি অ্যাপয়েন্ট হয়েছিলেন তখন ওনাকে নিয়ে বেশ কিছু মিষ্টি কথা বলেছিলেন। আবার যত দিন গেছে, যত সিবি বুঝতে পেরেছি। এক মিনিট জয়, আমি খুব পরিষ্কার কথা বলতে চাইছি, এই কথাটার কোনো ভ্যালু নেই কে কখন কি বললো। আমি খুব স্পেসিফিক উত্তর তোমার কাছে চেয়েছি। রাজ্যপাল সংবিধানের কাস্টোডিয়ান, তিনি পুলিশে ভরসা পাচ্ছেন না, পুলিশ তুলে দিয়ে ওখানে জনগণের মঞ্চ করবেন বলে ভাবছেন, তাহলে উনি কেন তাহলে উনি সেখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন না? পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে তো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোনোদিন ভরসা করতে পারছে না। আরে না, তুমি বুঝতেই পারছো না। আমি বলছি উনি পুলিশে ভরসা পাচ্ছেন না। এক্স্যাক্টলি, পুলিশ আইনের রক্ষক, তার মানে রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি আমাকে বলুন সংবিধানের কাস্টোডিয়ান 100% ভেঙে পড়েছেন তো। উনি দাঁড়িয়ে কি তার দেখছেন? জন্যই তো উনি চিঠি করেছেন, সেটা তো বুঝতে হবে আপনাকে। কাকে চিঠি করেছেন? উনি তো চিঠি করেছেন যে এরকম পুলিশ রাখা যাবে না। মুখ্যমন্ত্রীকে নবান্নে চিঠি করেছেন। হ্যাঁ, আপনাদের সময় দিতে হবে। এরপরে উনি কি রাজ্যের নবান্নে চিঠি করে বলেছেন পুলিশ তুলে দাও। এক্স্যাক্টলি, যে লোকগুলো মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারছেন না তারা কি করবে? যারা নবান্নে চিঠি লিখতে পারছেন না, যারা মাহেশ্বরী ভবনে গিয়ে থাকছেন, তারা কি করবেন? না, আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান নয় চিঠি লিখলেন, সবাই তো আর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারবে না। বলতে দিন। বিষয় হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী করছে যে এই পুলিশের উপর ভরসা নেই। যখন আমরা না, আমি বলছি আপনার বক্তব্যকে কন্ট্রাডিক্ট করছে। একদমই না, আমি আবার রিপিট করছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেখানে পুলিশের উপরে ভরসা নেই, পশ্চিমবঙ্গের যখন রাজ্যপাল বলছে যে আমার এই পুলিশের উপরে ভরসা নেই, তখন আপনারা তখন আপনারা কাজটা কি জয় করতে দেবেন? ওনার কাজটা কি শুনুন। রাজ্যপাল হিসেবে রাজ্যপালের কাজ কি? এটা ফার্স্ট ক্লিয়ার। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, ল অ্যান্ড অর্ডার যেখানে ডিমিনাইজ করবে, যেখানে প্রবলেম হবে, সেখানে উনি ওটাকে তুলে ধরবেন। রিপোর্ট দিয়েছেন, তুলে ধরবেন। অমিত শাহকে রিপোর্ট দিয়েছেন, সেটা ওনার বিষয়, উনি নিশ্চয়ই দেবেন। না ওনার বিষয় নয়, উনি তোমার প্রত্যেকের কাস্টোডিয়ান। আরে কাস্টোডিয়ান তো আপনাকে ধৈর্য রাখতে হবে তো। হি হ্যাজ স্টার্টেড দ্য প্রসেস, হি হ্যাভ অলরেডি সেড যে এইটাই আমি উত্তর চাইছিলাম। এই উত্তরটা তুমি 10 মিনিট পরে দিলে যে উনি এটা প্রসেস। কি প্রসেস? এইটাই আমি জানতে চাইছি। আমি তো এটাই জানতে চাইছি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে। কি প্রসেস? এই কিসের প্রসেস? কিসের প্রসেস? ঝেড়ে কাশো জয়, কিসের? প্রথম বিষয় হচ্ছে চোখের সামনে দেখছেন
যে কর্মীগুলো মার খেয়েছে, যে এতগুলো আপনি বললেন মাহেশ্বরী ভবন আছে, পার্টি অফিসে আছে, সেই মানুষগুলোকে নিয়ে যখন রাজ্যপালের কাছে যাচ্ছে কে না বিরোধী দলনেতা, সেইখানে আপনি বলুন তো পুলিশের প্রসেসটা কি কি? এখতিয়ার প্রসেসটা আছে? কি? জয়, প্রসেসটা কি? প্রসেস কি? What is the এখতিয়ার process? আছে? কিসের প্রসেস? পুলিশের কি এখতিয়ার আমি আছে বলছি আটকানোর কিসের process, বিরোধী জয়? দলনেতাকে? আমার বক্তব্য ঘুরিয়ে হচ্ছে, কান ধরার কোনো মানে হয় না। আমি বলছি কিসের প্রসেস? চিঠি লিখবেন উনি, কাকে লিখবেন? হোমকে কি লিখবেন, লিখবেন? প্রেসিডেন্টের কাছে কি লিখবেন, লিখবেন? সেটা উনি জানেন। আমি তুমি বলে দেবো। পরিষ্কার এখানে আপনি শোয়ে বলে বসে দেবেন। বলছো প্রসেস, আপনি বলে দেবো। তুমি বলছো উনি না, না, জানেন। না, আপনি কি বলে দেবো, লিখবেন? গভর্নরকে চিঠি লিখবে, আপনি ড্রাফট করে দেবো। যে বিজেপি কর্মীরা বসে আজকে তোমার অনুষ্ঠান দেখছে জয়, তারা বিভ্রান্ত হচ্ছেন। তারা দেখছেন যে তাদের নেতা টেলিভিশন আরে চ্যানেলে আমি বসে উত্তর বলছি দিতে তো, পারছে না। টেলিভিশনে বসে বলছি আমার এখতিয়ার নেই। কিসের একটা process? গভর্নর কি তাহলে ড্রাফট তুমি করবে? বললে কেন process? এটা একটা কিসের এটা- what kind না, of এটা- process? এটা একটা মূর্খামির প্রশ্ন। তাকে আমি আপনাকে কিসের clearly process বলছি। শুরু করবেন? না, উনি একটাই process আপনারও করতে এখতিয়ার পারেন। নেই। উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আপনার দিতে পারেন এখতিয়ার নেই, যে আমার রাজ্যে এখতিয়ার আইনের নেই। শাসন ভেঙে পড়েছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। না, রাষ্ট্রপতি শাসন আমি নিজে গিয়েছিলাম, নয়। আমি নিজে গিয়েছিলাম রাষ্ট্রপতি- মহেশ্বরী ভবনে গতকাল। রাষ্ট্রপতি আমাকে শাসন- ওখানকার ঘর ছাড়ারা বলেছেন অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। তুমি এই টেলিভিশন চ্যানেলে বসে বলতে পারছো না যে রাষ্ট্রপতি শাসনের চাইছে বিজেপি? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসনের শাসন যখন চাইছে সময় বিজেপি। হবে, তুমি এই অনুষ্ঠানে বলো, রাষ্ট্রপতি তুমি এই শাসনের অনুষ্ঠানে যখন বলো সময় রাজ্যে হবে, কি রাষ্ট্রপতি শাসন জারি তখন দরকার? রাজ্যপাল নিজে রাজ্যে চিঠি কি করবে। রাষ্ট্রপতি শাসন জারি দরকার? রাষ্ট্রপতি- তোমার কর্মীরা মহেশ্বরী ভবনে বলছে দরকার, তুমি এই চ্যানেলে বসে বলতে পারছো না। এখন আমি তো বলছি তোমার- দরকার, আমি তো বলতে বলছি পারছো। দরকার। হ্যাঁ। Obviously that is the last Exactly. thing, that is the last resort. উত্তর পেয়ে গেছি, Last- উত্তর that is পেয়ে the গেছি। last কইলু। resort. আমি তো কইলু, বলছি, অনেকক্ষণ পর। বলছি যদি ক্ষমতা থাকে, এমনিতেই দেখুন ভোটের রেজাল্ট যা রেফারেন্ডাম মানুষের ক্ষেত্রে দাঁড়িয়েছে, এটা এদের পক্ষে না। এরা বলেছিল 30টা আসন পেলে সরকারটা ফেলে দেবে, একদম ঘোষিত আসন, এবং জয়ের থেকে অনেক বড় মাপের নেতা বলেছিল, এটা আপনারা দেখিয়েছিলেন। কিন্তু তার রেজাল্ট কি হয়েছিল, রেজাল্ট কি দেখি সবাই জানে। আমি তো বললাম যে রাজ্যপালের এটাই কাজ, যে যদি ওনার মনে হয় একদম লাইনটা, সংবিধানের লাইনটা হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি অফ দি স্টেট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তাহলে উনি লিখতে পারেন, হোম মিনিস্টার ওটা রাষ্ট্রপতিকে দিয়ে ওখানে শাসন জারি করতে পারে। রাষ্ট্রপতি শাসনের- সেটা কইলু, না, রাষ্ট্রপতি সেটা না শাসন করে, কখন জারি হয়? সেটা না করে সেটা রাজ্যপালের যদি discretion। বহির্শত্রুর আক্রমণ হয় এবং অন্তর কলহ, রাজ্যের প্রশাসন আইন ব্যবস্থা ভেঙে পড়ে, একদম প্রশাসন আমি চালানোর মতো অবস্থা নেই, লাইনটা তখন বলছি, রাষ্ট্রপতি শাসন জারি। আমি তো লাইনটা বললাম যে কনস্টিটিউশনাল মেশিনারি নট স্যাটিসফ্যাক্টরি। আসলে পুলিশ প্রশাসন থাকলে আপনার মানে একজন হ্যাবিচুয়াল অফেন্ডারের আশেপাশে পুলিশ ঘুরলে সে যেমন আনকমফোর্টেবল ফিল করে, তার যেমন ডিসকমফর্ট লাগে। একজন শ্লীলতাহানি, একজন হ্যাবিচুয়াল মলেস্টার অফেন্ডার, তার আশেপাশে পুলিশ প্রশাসন ঘুরলে তো তার ডিসকমফর্ট। রাজ্যপালকে একবার সরাসরি মলেস্টার বলছো? আমি কি বলবো, এত একাধিক কেস তো হ্যাবিচুয়াল বলা হবেই, তো একটা হলে তার অফেন্স হচ্ছে। কিন্তু আইনের পরিভাষায় তাকে না, আইনের পরিভাষায় আমি যতদূর আইন জানি, আইনের পরিভাষায় ডাইরেক্ট কমেন্ট করা যায় না, ডাইরেক্ট কমেন্ট করা যায় না, অ্যালিগেশন থাকতে পারে, অ্যালিগেশন থাকতে পারে। আইন অ্যালিগেশন আমি বুঝে নেব, হোয়াট আই এম স্পিকিং এন্ড আই এম স্পিকিং রাইট, আই এম কলিং আ স্পেড No, আ it স্পেড। is not. It is not. এটা It is not allegation, proved. allegation. It is not proved. এটা এটা তো পার্থ চ্যাটার্জিও নট প্রুভড। It is not proved. এটা তো পার্থ চ্যাটার্জিও not proved. বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। আরে ওখানে উনি যে already- যে উনি যার already শ্লীলতা বয়ান নিয়েছে সে দিয়েছেন। নিজে কমপ্লেন করেছে। উনি অলরেডি বয়ান দিয়েছেন। না, না, আমি যার পরিষ্কার শ্লীলতা বলছি, নিয়েছে, রাজনৈতিক proof, নেতৃত্বরা আপনারা পার্থ ডাইরেক্ট চ্যাটার্জি কমেন্ট proof করতে পারেন, কিন্তু আমরা আরে জ্যোতিপ্রিয় মল্লিক আমি অ্যালাউ করতে পারবো না। জ্যোতিপ্রিয় please, মল্লিক proof আমি নয়, আমি একটা এবং বিরতিতে এই যাব, habitual বিরতির পর ফিরে এসে molester, habitual সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় offender এবং বিরুদ্ধে শম্পা সেনের আইনি কাছে আমি যাব, ব্যবস্থা তাদের নিতে রিয়াকশন নেব, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। যে একমাত্র কি এই তৃণমূল কংগ্রেসের আমলেই এই ধরনের রাজ্যপাল রাজ্য সংঘাত? না, রাজ্যপাল রাজ্য সংঘাতের জন্য আমাকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 60-70 বছর আগে। তখনও একই ঘটনা ঘটেছিল বাম আমলের সঙ্গে, কংগ্রেস আমলের সরকারের সঙ্গে। আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমি একটু দেখাতে চাইবো, যেখানে আমরা দেখাবো যে এর আগেও রাজ্যপাল সংঘাত হয়েছে। কোন কোন সময় কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। গভর্নমেন্ট ভার্সেস স্টেট কনফ্লিক্ট, তার হিস্ট্রি কি রয়েছে আমি সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। 1967 সাল, সে সময় রাজ্যপাল ধর্মবীর, মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেন, তারপর সরকার পড়ে যায়, তিনি রাজি হননি, সরকার পড়ে যায়। 1981 সাল রাজ্যপাল বিডি পান্ডে, সে সময় আলিমুদ্দিন, তাকে ডাকা হতো বাংলা দমন পান্ডে নামে রাজ্যপালকে। এরপর 1984 রাজ্যপাল অনন্ত প্রসাদ শর্মা, সে সময় সিইউতে ভিসি নিয়োগ করা হয়,
সেই ভিসি নিয়োগ নিয়ে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং বামেরা রাজ্যপালের সমস্ত অনুষ্ঠান বয়কট করেন। 2007 সাল গোপাল কৃষ্ণ গান্ধী তার সেই উক্তি এবং তারপর বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মুখ্যমন্ত্রী এবং নন্দীগ্রাম নিয়ে রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ হয় বামেরা, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করেছিলেন সেই বক্তব্যকে। 2011 সাল তারপর থেকে বারবার রাজ্যপাল সংঘাত শিরোনামে এসেছে। জগদীপ ধনকর থেকে সিবি আনন্দ বোস, এমনকি কেশরীনাথ ত্রিপাঠীও একটি বিশেষ বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। আমি সত্যজিৎ মুখার্জির কাছে আসতে চাইবো, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। সত্যজিৎবাবু, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি এইগুলোর বাইরে বেরিয়ে পুলিশের সঙ্গে এক প্রকার কোট আনকোট অসহযোগিতার বার্তা দিচ্ছেন রাজ্যপাল, কোট আনকোট। তিনি কখনো বলছেন পুলিশ ঢুকতে পারবে না, কখনো বলছেন তার কর্মীরা যেন পুলিশকে বয়ান না দেন, আবার তিনি কখনো বলছেন যে পুলিশের আউটপোস্ট ওখান থেকে সরিয়ে দিতে হবে। একজন রাজ্যপাল যদি পুলিশকে কার্যত একঘরে করে রাখার প্রবণতা তৈরি করে দেন, পুলিশকে অ্যাভয়েড করতে বলেন, তাহলে একজন সাংবিধানিক প্রধান যদি এই ধরনের সিদ্ধান্ত নেন, মানুষের মধ্যে কি রিপারকেশন করবে? উনি কি ব্যক্তিগত কারণে এই ধরনের পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছেন? কই জগদীপ ধনকরের সঙ্গে তো পুলিশের এই সম্পর্ক হয়নি, কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে হয়নি, তাহলে সিবি আনন্দ বোসের সঙ্গে কেন হচ্ছে? এটা কি ওই শ্লীলতাহানি মামলাগুলোর কারণেই? হ্যাঁ সৈকত, একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাজ্যপাল কাউন্সিল অফ মিনিস্টার্স যে রেকমেন্ডেশন দেবে, সেই কাউন্সিল অফ মিনিস্টার্সের রেকমেন্ডেশনগুলোকে রাজ্যপাল তাকে বৈধতা দিবে এবং সেটাই স্বীকৃতভাবে আমরা মেনে নেব, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আপনি পরপর যে দেখালেন যে রাজ্যপালের সাথে পলিটিশিয়ানদের যে ঝগড়া, এটা ঝগড়া থাকবেই, কারণ যত পলিটিশিয়ান আছেন তারা প্রত্যেকেই তাদের রাজনৈতিক প্রভুত্ব বাড়ানোর জন্য পুলিশ কিংবা রাজ্যপাল কিংবা যাকেই সবাইকেই চায় তাদের পার্টির ফেভারে হতে হবে। পার্টির ফেভারে যেই না হবে তার পেছনে সাথে সাথে তাকে বাংলা দমন পাণ্ডে বলুন কিংবা ধর্মবীরার সম্বন্ধে যা যা বলার বলুন, তারপরে বর্তমান যা যা আছে সেগুলো সব একই ব্যাপার। এবার দুটো কথা বলি, ধরুন এই যে রাজ্যপালের এগেনস্টে যে কেসগুলো হয়েছে, আর রাজ্যপালের কেসগুলো হয়নি, প্রথম কেসটা সেকেন্ড কেসটাও বলছি, যে একজন নর্তকী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা হচ্ছে দিল্লিতে, ইনসিডেন্টটা হচ্ছে দিল্লিতে, কিন্তু সেটা অনেকদিন আগের ঘটনা না বলি এটা হঠাৎ সামনে না, বলছি অনেকদিন আগের, 1 বছর আগের ঘটনা, কিন্তু উনি করেছেন, কমপ্লেন করছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ডান পাশে যে মোবাইলটা হারিয়ে গেছে, এই মোবাইলটা যদি এখান থেকে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে কি কেরালা পুলিশ এসে ইনভেস্টিগেশন করবে? করবে না। কারণটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ করা আছে যে আপনার যেখানে ইনসিডেন্ট হবে, প্লেস অফ অকারেন্স, সেখানকার অফিসার ইনচার্জ, সেখানকার ম্যাজিস্ট্রেট, সেখানকার ট্রাইং কোর্ট তারা বিচার করবে। ওই ভদ্রমহিলার উচিত ছিল সেই সময় কিংবা পরেও দিল্লিতে কিংবা যেখানে ইনসিডেন্ট হয়েছে, আমি দিল্লির কথা বলছি না, যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানে তার কমপ্লেন করা, সেই কমপ্লেনটা হলে সেটা বৈধ ছিল। কিন্তু সেটা না করার পরে উনি যখন কলকাতায় এসে করলেন, সেখানে একটা জিরো এফআইআর করতে হবে, কারণ আমাদের নিয়মই হচ্ছে ধরুন আমার জুরিসডিকশনে যদি কিছু না হয় আমরা জিরো এফআইআর করে কনসার্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ঘটনা হচ্ছে এটা যখন পাঠানো হবে নিউ দিল্লিতে, আমি আপনাকে বলে দিতে পারি এখন থেকেই যে এটার কোনো এফেক্ট নিউ দিল্লির মধ্যে হবে না। কারণটা হচ্ছে আইনগত কিছু বাধা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে তারা তো ডাকবে সেই মহিলাকে, ডেকে বলবো আপনার কি কি প্রশ্ন আছে, আপনি কি কেন কমপ্লেনটা ওখানে করলেন, এখানে কেন করলেন না, এই প্রশ্নগুলো আসবে, সেই উত্তরগুলো ওনাকে দিতে হবে তখন। আর আরেকটা কথা হচ্ছে যে রাজ্যপালের যে শ্লীলতাহানির যে কমপ্লেনগুলো আছে, আমরা সবাই জানি যে আর্টিকেল 361 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাতে ওকে ইমিউন করা আছে, অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত রাজ্যপাল থাকবেন কিংবা রাষ্ট্রপতি থাকবেন, আপনার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল কেস প্রসিডিং করা যাবে না। যদি কোনো কমপ্লেন হয় তবুও সেটা রাজ্যপাল যখন তিনি থাকবেন না তখন সেই ইনভেস্টিগেশনগুলো হতে পারে। এবার একটা ছোট্ট উদাহরণ দিই, নারায়ণ দত্ত তিওয়ারি, আপনি হয়তো ভুলে যাননি, তিনি দুটো স্টেটের রাজ্যপাল ছিলেন, ইউপির রাজ্যপাল ছিলেন এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন। এই নারায়ণ দত্ত তিওয়ারি যখন ইউপির চিফ মিনিস্টার ছিল এবং তারপরে যখন কমপ্লেনটা হয়
যে উনি একটা অবৈধ সন্তান ওনার রয়েছে এবং তার গার্লফ্রেন্ড তিনি বললেন যে এই সন্তানটা নারায়ণ দত্তের। তার এগেনস্টে কিন্তু তখন কোনো কেস হয়নি, কিন্তু যখন তিনি বার হলেন, মানে রাজ্যপাল থেকে বার হলেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে সেই কেসটা হলো এবং 1981 সালে তিনি নারায়ণ দত্তেরই এই তার গার্লফ্রেন্ডকে বিবাহ করতে বাধ্য হলো এবং তাকে স্বীকৃত এবং ডিএনএ টেস্টে প্রমাণ হলো যে এই ছেলেটা তার, সন্তানটা তার, এবং তাকে সে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু কোন সময়টা? তার টেনিয়রটার পরে শেষ হওয়ার পর। কিন্তু বর্তমানে যিনি মিস্টার বোস আছেন, যিনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তিনি এখন 361-এ বাইন্ড ডাউন করা আছে। সেখানে আমি তুমি যতই প্রোগ্রাম করি না, হাজার লাখ প্রোগ্রাম করি, কিন্তু ওখানে পুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ তাহলে তো সংবিধান চেঞ্জ করতে হবে। আরেকটা কথা বলি, মানে এটা খুব প্রণিধানযোগ্য, এই কথাটা বলা দরকার আছে, সেটা হচ্ছে এই রকম কমপ্লেন যদি হবে সেরকম, তাহলে তো ভারতবর্ষে যারা ধরুন মেজরিটি ছিল 1986-এ, রাজীব গান্ধীর বিশাল মেজরিটি ছিল, 400-র উপরে এমপি সিট ছিল, তারা তো এই 361টাকে বাদ দিয়ে দেয়নি, কিংবা ইন্দিরা গান্ধীর সময়, কিংবা তারপরে অটল বিহারী বাজপেয়ীর সময়, কিংবা পিভি নরসিংহ রাওয়ের সময় কেউ কি কোনো প্রশ্ন তুলেছে যে 361টাকে বাইন্ড ডাউন করে দিয়ে এটাকে বাদ দিতে হবে? উল্টে বরং এখন রাজ্যপাল পদটাই তুলে দেওয়ার পক্ষে। না, সেটা তুলুক, আমি বলছি 361টাকে বাদ দিতে বলেছে কেউ? কোন জায়গায় কোনো তর্ক বিতর্ক হয়েছে? অল ইন্ডিয়া তর্ক হয়েছে যে 361টাকে তুলে দেওয়া দরকার আছে, কারণ রাজ্যপালের এগেনস্টেও ক্রিমিনাল কেস করা যেতে পারে। অর্থাৎ এতগুলো যে প্রাইম মিনিস্টার, এতগুলো যে রাষ্ট্রপতি, ভারতবর্ষের এত আপামর জনগণের যারা প্রধান এবং যারা বুদ্ধিমান, তারা একটা প্রশ্ন তো করেননি 361-এর উপরে। সুতরাং এখন আমি আপনি কিংবা যেই পলিটিক্যাল পার্টির যে কোনো লোক রাজ্যপালের এগেনস্টে যাই বলুক না, মলেস্টেড করেছে, এই করেছে, ওগুলো সব ভোকাস, কোনো দাম নেই। আমি এই জায়গাতেই সম্পাদক ঠিক যেখান থেকে আমি এটা নিয়ে আলোচনা আছে তো। যদি কমপ্লেন হবে তারপর কি অ্যাকশন হবে সেটা পরের কথা, কিন্তু তার বিরুদ্ধে যে কমপ্লেন আছে সেটা তো রেজিস্টার করা দরকার। কেউ তো প্রতিবাদ সে রেজিস্টার করবে না, সেই রেজিস্টার এটাই তো সম্পাদকের কাছে জানতে চাইবো। আমি সম্পাদক এটাই আপনার কাছে জানতে চাইবো, করার দরকার নেই, রেজিস্টার করেছে। আমি একটু সম্পাদকের কাছে জানতে চাই, সম্পাদক অনেকক্ষণ বসে আছেন। সম্পাদক, আমি একটা জিনিস জানতে চাইছি, খুব পরিষ্কার একদম সোজা সাপটা প্রশ্ন করব, যে রাজ্যপাল পদে বসে তিনি শ্লীলতাহানি করতে পারেন না, এই বেদবাক্য এটা মেনে নেওয়ার কোনো মানে হয় না। আবার এটাও মেনে নেওয়ার মানে হয় না যে তিনি রাজ্যপাল পদে আছেন বলেই তিনি রাজনৈতিক কাজ করছেন এবং অন্য বিরোধী রাজনৈতিক দল বা শাসক দলের পক্ষ থেকে তাকে কেস দিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গ খুব পরিষ্কার যে একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন নাগরিকের বিরুদ্ধে, রাজ্যপালও নাগরিক, তার বিরুদ্ধে দুজন মহিলা শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধ করেছেন, যাকে ভারতের আইন ব্যবস্থা গুরুতর অপরাধ বলেই ধরে। সেই অপরাধ যে ব্যক্তির বিরুদ্ধে উঠেছে তিনি রাজ্যপাল, তিনি ভারতীয় সংবিধানের 361 নম্বর ধারা এবং তার উপধারাতে তিনি বাধা রয়েছেন, তার রক্ষা কবচ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এইটা যদি শাসক দলের পক্ষ থেকে সামনে এনে রাজ্যপালের ইস্তফা দাবি করা হয়, তাহলে রাজ্যপালের উচিত ইস্তফা দিয়ে দেওয়া, যে হ্যাঁ আমি তো এই আইনের মধ্যে বাধা রয়েছে, আমি পারছি না, কিন্তু আমার নৈতিক দায়িত্ব নিয়ে আমি ইস্তফা দিচ্ছি এবং আমি আইনের মুখোমুখি হয়ে ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসবো, প্রয়োজনে আমি সারা জীবন, বাকি জীবনটা রাজ্যপাল থাকবো। কোনটা উচিত? ঘন্টার পর ঘন্টা শো হয়ে যাবে, নাকি একটা তার মীমাংসা হওয়া প্রয়োজন? দেখুন, আমার খুব স্বল্প সময়ে আমি এইটুকুই বলতে পারি যে আমাদের সংবিধান প্রণেতারা যে সংবিধান তৈরি করে গেছেন তার উপর ভিত্তি করে রাজ্যপাল পদে, রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে বেশ কিছু রক্ষা কবচ রয়েছে, কিন্তু এক্ষেত্রে যে অভিযোগ জমা পড়েছে সে অভিযোগ অবশ্যই কোনো ব্যক্তি কোনো তদন্তের ঊর্ধ্বে উঠতে পারেন না, এবং রাজ্যপালেরও সেক্ষেত্রে উচিত যে তদন্তের তাকে সেটা তিনি যেন সেই তদন্তের জন্য নিজে এগিয়ে আসা উচিত ছিল তার, যে হ্যাঁ তদন্ত হোক। তার তো সেখানে কোনো সমস্যা ছিল না। উল্টো দিকে যারা অভিযোগ করেছেন তাদের দিক থেকেও যে ভিডিও টেপগুলো প্রকাশ করার কথা বলা হয়েছিল সেটাকে শুধুমাত্র রাজনৈতিক একটি চাল হিসেবে না দেখে সেগুলো প্রকাশ্যে আসা উচিত। অর্থাৎ এরকম একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে একজন মহিলা শ্লীলতাহানির মতন ক্ষেত্রে আমরা বারবার বলি জিরো টলারেন্স নেওয়া উচিত, সেখানে কোনো ব্যক্তি তার ঊর্ধ্বে যেতে পারেন না, আইনের ঊর্ধ্বে যেতে পারেন না, এবং সেখানে যখন তার প্রতি
সন্দেহের তীর যদি থাকে, অভিযোগের তীর যদি থাকে, তাহলে সেই তদন্তে তিনিও যেন সহযোগিতা করেন এবং যারা অভিযোগ করেছেন তারাও যেন ভিডিওতে প্রকাশ করেন, দুতরফেই যেন সেই ট্রান্সপারেন্সিটা থাকে। কিন্তু যে কথাটি আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার, এর বাইরেও যে প্রসঙ্গগুলো সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার প্রত্যেক দিন কি অবস্থা, সেটা শুধুমাত্র রাজ্যপাল প্রসঙ্গেই আসছে না। পার্কস্ট্রিটে গুলি চালানো থেকে শুরু করে একটির পর একটি দোকানে, সোনার দোকানে ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন মানুষ ঘরছাড়া, হিংসা, এমনকি শাসক দলের কর্মীরা পর্যন্ত আক্রান্ত, এই যে সামগ্রিক পরিস্থিতির, সেই সামগ্রিক পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ললেসনেস উঠে আসছে। যে দল প্রচুর ক্ষমতা নিয়ে ক্ষমতায় এসেছে, তারা শাসক ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন, তাদের অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং রাজ্যপালের উচিত, যদি তিনি মনে করেন যে পুলিশের নিরাপত্তায় তিনিও নিরাপদ বোধ করছেন না, তাহলে এই প্রশ্ন জাগে কেন শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে রাষ্ট্রপতি শাসনের মতন কোনো কিছু প্রয়োগ করা হয় না। অর্থাৎ এখানে কি বোঝাপড়া, এখানে কি আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু জনগণের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার তাই দুটো অভিমত একসঙ্গে বিশ্লেষণযোগ্য এবং প্রণিধানযোগ্য বলে মনে হয়। সেটা হচ্ছে রাজ্যপাল যেমন তারও তদন্তের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, যে হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত হোক। দ্বিতীয়ত, সাধারণ মানুষ নিরাপত্তা পান, নিরাপত্তা শুধুমাত্র আইনের রক্ষা কবচ নিয়ে যে সমস্ত পদে আসীন ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য নয়, নিরাপত্তা সমস্ত মানুষের জন্য অ্যাসিওর করা উচিত। যারা যে শাসক দল ক্ষমতায় এসেছেন তাদের যেমন দায়িত্ব, তেমনি একই সঙ্গে রাজ্যপাল পদেও যিনি রয়েছেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইলেকশন হয়ে গেল সারা দেশ জুড়ে, সারা দেশে কোথাও এরকম ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে না, তাদের উচিত হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে একটা সিরিয়াস নজর দেওয়া, যে এখানে কি সত্যি সত্যি মানুষ একটা ডেভেলপমেন্ট চান না, দিনের পর দিন কি এই ঘটনাই ঘটে যেতে থাকবে? সম্পাদক খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন। আমি এই সঙ্গে শুধু কোহিনূর দুটো বিষয় অ্যাড করতে চাইবো, তারপর আমি জয়েরও উত্তর নেব। আমি খুব পরিষ্কারভাবে জানতে চাইছি যে রাজ্যপাল কোন সময় এই কথাটা বললেন? যখন আমরা দেখলাম অমৃতা সিনহা প্রশ্ন তুললেন যে রাজ্যপাল কি গৃহবন্দী, কেন প্রশ্নটা তুলতে বাধ্য হলেন? কারণ আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী কিছু ঘর ছাড়া মানুষকে নিয়ে কি অভিযোগ, যে পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে না। তারা যখন যেতে চাইছেন রাজ্যপালকে, তিনি কনস্টিটিউশনের যিনি হেড, তাকে যখন কথা বলতে যেতে চাইছেন তখন পুলিশ তাকে 144-এর ধারার কারণ দেখিয়ে তাকে আটকে দিল। অথচ তাকেই যখন আবার বিচারপতি বললেন যে না তারা যেতে পারবেন, তখন 100 জনকে নিয়ে সেই শুভেন্দু অধিকারী গেলেন এবং পুলিশ তাদের জায়গা করে দিতে বাধ্য হলো বা জায়গা করে দিল। আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে এক্ষেত্রে এই যে পুলিশের সম্পর্কে রাজ্যপালের যে অভিব্যক্তি, সেটা কি এই ঘটনাগুলো দেখে এই থেকে অস্বীকার করবে কি করে যে একই পুলিশের দুরকম ভূমিকা? আমি ক্যাটাগরিক্যালি দুজনেরই উত্তর দেব। প্রথমে তো বলছি যে শম্পা দেবীকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে নিশ্চিতভাবে বাংলার মানুষ বোধহয় পরিবর্তনটা করেছিলেন এই জন্যই যে এই আনন্দ মার্গীদের ব্রিজের উপরে ছেলে ধরা বলে মেরে দেয়নি, বা অনিতা দেওয়ানকে ছেলে ধরা বলে ধর্ষণ করে দেয়নি, মানে এই যে ঘটনাগুলো ঘটেছিল, বা চারদিক দিয়ে ঘিরে ফেলবো, লাইফ হেল করে দেবো গোছের কোনো ঘটনা যাতে আর রিপিট না হয়, যাতে কারুর বাড়ি থেকে হাত কামান না বেরোয়, হ্যাঁ এই ঘটনাগুলো যাতে না হয়, সেই জন্যই আর কি মানুষ পরিবর্তন চেয়েছিল বলে এখন আনন্দ মার্গীদের হত্যা হয় না। হ্যাঁ, এখন ওই চারদিক দিয়ে ঘিরে ফেলবো, লাইফ হেল করবো, ভাতে মারবো, এগুলো হয় না। তো এটাই হয়েছে। এবার উনি বলছেন খুব খারাপ, রাজ্যপাল বলছেন খুব খারাপ, অমিত শাহ দপ্তর এনসিআর বলছে কলকাতা শহর সেফ, অমিত শাহ দপ্তর বলছেন যেমন ধরুন শ্রীরামপুর থানা মডেল থানা হচ্ছে, এটা হচ্ছে। তো এই সার্টিফিকেট তো আমরা পাচ্ছি, এবং যে দল থেকে মানে যে সরকার থেকে পাচ্ছি সে সরকার আমাদের সরকার নয় বা আমাদের মুখপত্র বলে নয় বলে আমি জানি। দুই, তুমি যে সৈকত আমাকে প্রশ্নটা করলে যে রাজ্যপাল এই পারমিশন দেওয়া, দুটো জিনিস এখানে ফান্ডামেন্টাল উঠে পড়ে। দেখুন ওখানে 144 আছে, আমরাও তো দূর থেকে করেছি, আমরা তো চাইলে গেটে ধারে প্যান্ডেল করে দিতে পারতাম, আমরাও তো করেছি। কিন্তু রাজ্যপাল, আমি খুব অবাক হই, কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলার রাজ্যপাল বিজেপির রাজ্যপাল না। তো বিজেপির যারা পলিটিক্যাল ওয়ার্কার, আমি ধরে নিচ্ছি ঘর ছাড়া হয়ে যায় নির্বাচনের পর, আবার ঠিক ভোট করতে ঘরে ঢুকে যায়, মানে যখন ঘর ছাড়া নির্বাচন হয়ে গেছে, জিতে গেছি, তখন নাকি ঘর ছাড়া, আবার যখন নির্বাচন করতে হবে তখন ঘরে বসে নির্বাচনটা করতে পারছি। এই প্রতি বছর এই এক নাটক হয়। আমি ধরে নিচ্ছি এটা নাটক নয়, রাজ্যপাল দেখা করতেই পারে। রাজ্যপাল
যারা 100 দিনের কাজে টাকা পাচ্ছিল না, এই 100 জনকে ডাকতে পারতেন তো। যারা আবাসের টাকা পাচ্ছেন না, এরাও তো বাংলায় বঞ্চিত, এদের তো ডাকতে পারতেন। না, তিনি কিন্তু একবার বলেছিলেন আমি কথা বলবো এই নিয়ে, প্রয়োজনীয় কথা বলবো বলেছিলেন। কিছু তো লাভ আমরা পর্যন্ত এখনো দেখতে পাইনি। দেখুন, একটা জিনিস পরিষ্কার, এই রাজ্যপাল রাজনৈতিক গেম খেলছে, যতই আমরা চোখে কাপড় দিয়ে রাখি। এবং কিছু মানুষ এই যে বাংলায়, আমি তো ভাই সার্টিফিকেট কথা বলে, আমাদের সার্টিফিকেট দিয়েছে, আমি মার্কশিট নিয়ে এসেছি মানুষের কাছে। কথাগুলো বলছো, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পুলিশ সক্রিয় হলে বকটুই হতো না, পুলিশ সক্রিয় হলে হাসখালি হতো না, পুলিশ সক্রিয় হলে আমরা দেখেছি বাজি বিস্ফোরণের ওই ঘটনাটা ঘটতো না, পুলিশের কারণে রাজ্য সরকারের ফেস লস হয়। মুখ্যমন্ত্রী বলেছেন আমি তুমি কেউ বলিনি। ফাইন, আমি বলছি সেই পুলিশ যে এই ক্ষেত্রে অতি ওখানে নিষ্ক্রিয়, এখানে যে অতি সক্রিয় হচ্ছে না বা অতি সক্রিয়, আমি আবার এখানে তা তো নয়। ফার্স্ট বয় হয়েছি বলে, মডেল থানা পেয়েছি বলে সমালোচনার কি নিজের জায়গা থাকবে না, আত্মসমালোচনার জায়গা থাকবে না? একটাই বা বকটুই ঘটনা হবে কেন? হবে কেন? না, উনি তো নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তিনি পুলিশকে প্রশ্ন করেছেন। তিনি, আমি বলছি আজকে যেমন রেলের অ্যাক্সিডেন্টের জন্য রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছো, তাহলে পুলিশি ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিরোধীরা দাবি করেছে। একটা দুটো এক্সেপশনাল ঘটনা আর বছর বছর এই একই দিনে রেলের দুর্ঘটনা হওয়া কি এক? আমি জয়ের কাছে এটার উত্তর চাইবো। জয়, এগুলো এক্সেপশনাল ঘটনা, কিন্তু একটু আগে কিছু ঘটনার কথা কোহিনুর বলছিল, সেইগুলো খুব রাজ্যের বড় ঘটনা ছিল। বিষয় হচ্ছে কি, রাজনৈতিক প্রতিহিংসাটাকে মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসনকে দিয়ে এরকম একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা যে পোস্ট পোল ভায়োলেন্স বলছি, সেটা শুধু পোস্ট পোল ভায়োলেন্স বলে নয়, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরেও এই জিনিসটা কিন্তু 2016 কেন 2019 2021 আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখলাম। ইভেন কি পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার 24 ঘন্টার মধ্যে একজন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছিল, সেটা আমরা পশ্চিমবঙ্গেই দেখেছি। এবং যেটা একটু আগে আপনার রাজনৈতিক বিশ্লেষক যিনি আছেন শম্পা সেন, উনিও যে বিষয়টা বলতে চাইলেন সেটাই আমি বলছি, যে আমরা আগে অনেকবার বলেছি যে এই রাজনীতি বা এই ইলেকশনটা তো পুরো ভারতবর্ষে হচ্ছে। অন্য রাজ্যে একটা রাজ্য দেখান তো এইরকম ভায়োলেন্স হয় ইলেকশনের সময় বা ইলেকশনের পরে। আজকে তৃণমূলের প্রতিনিধি বলছেন যে এই জিনিস তো প্রত্যেক এতেই দেখে থাকি, এগুলো নাটক, এগুলো সত্য নয়। তাহলে সিপিএম এর সময় তাদের যে কর্মীগুলো আজকে ঘর ছাড়া বলে তারা দাবি করতো, সেটাও তাহলে নাটক ছিল, এটাও ধরে নিতে হয়। দ্বিতীয় বিষয়টা আসি, একদিকে যেরকম এই রাজভবনের সামনে 144 ধারা থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে সেখানে যখন তার কর্মসূচি করছে, সেইখানে যেখানে শুভেন্দু অধিকারী, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে যাচ্ছে রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে যাচ্ছে রাজভবনে, কিসের বিষয়ে না এই ব্যক্তিরা ঘর ছাড়া, এদের জন্য কিছু একটা করতে হবে, সেই সময় পুলিশ তাদের রাস্তা আটকাচ্ছে কেন? কোন এখতিয়ারে উত্তর দেওয়া যেতে পারে? যখন 100 জন কেন 1000 জন যেতে পারে, ওটা আপনার জায়গা না, ওটা তৃণমূলের পার্টি অফিস না, দ্যাট ইজ রাস্তাটা ল এন্ড অর্ডার স্টেট গভর্নমেন্টের আন্ডারে 144 আছে একদম। লিখে দিন কোন রাস্তা দিয়ে 500 লোক যাবে, কোন রাস্তা দিয়ে 2টো লোক যাবে, ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, একদম সে আইনে বলতে হবে। নোটিশ আছে, পয়েন্ট ইজ রাজভবনের সামনে 144 এক্স্যাক্টলি। এবার আমি এক্স্যাক্টলি এই উত্তরটাই দিচ্ছি। তৃণমূল প্রতিনিধি ওনার নিজেকেই কন্ট্রাডিক্ট করলেন কিরকম দেখুন, কোর্ট বলে দিচ্ছে ওনারা যেতে পারবে। আরে কোর্টে তো অভিজিৎ গাঙ্গুলি অনেক বলেছিল, তার জন্য অনেকে লাইন দিয়ে আছে, কোর্টে যখন বলে দিচ্ছে, আর 2026 সালের জন্য অনেকে লাইন দিয়ে আছে। স্বাভাবিক, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলে যে আমি কোর্ট ফোর্ট মানি না, আমি দেখা গেল তো আজকে তো দেখা যাচ্ছে, দেখা গেল তো 24 একজন ছিল লাইন দিয়ে, 24 ঘন্টার মধ্যে যে পুলিশরা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকালো, তাদেরকে আজকে লেজ গুটিয়ে ব্যাক করতে হলো, তাদের ছাড়তে হলো। তার মানে কি, প্রতিনিয়ত আমরা যেটা বলে যাচ্ছি, সাধারণ মানুষের আজকে ব্যবসায়ী খুন, প্রত্যেক দিনের এই যে ভায়োলেন্স হচ্ছে, আজকে বলুন তো এই তৎপরতা আজকে ওইখানে কেন থাকছে না? আজকে বলছেন বিজনেস সেক্টরে, বিজনেস আসবে কি করে, ব্যবসায় আসবে কি করে? প্রতিনিয়ত যদি প্রত্যেক ব্যবসায়ী, আরে ব্যবসায়ী যে খুন হয়েছে
সে তো ডবল ইঞ্জিন গভর্নমেন্টের জেলে বসে নাকি ফোনে কথা বলছে। আমি বেসিক্যালি কিন্তু ল এন্ড আরে অর্ডারের বিষয়টা নিয়ে আসতে বিহারের চাইছি। জেলে বসে কথা বলছে। আরে আমি ল এন্ড জয়, অর্ডারের বিষয়টা জয়, নিয়ে আসতে জয়। আরে চাইছি। বিহারের জেলে বসে কথা বলছে। আবার এই পুলিশ প্রশ্নটা প্রশাসনে। করছি, আমি আবার এই প্রশ্নটা করছি যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে সবার প্রাণ চলে যাবে, পুলিশ কাজ করছে না, সমস্ত আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, মুখ্যমন্ত্রী আরে কেন্দ্রীয় কাজ বাহিনীকে করছে এরা না। গালাগালি আমি করেছে। তারপরেও রাজ্যপাল তার নিজের দায়িত্বটাকে পালন করছেন। তোমরা রাজ্যপালের কাজে খুশি? পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে, রাজ্যপালের যে কাছে খুশি কি? জায়গাটায় আমি যে এক কথায় জায়গাটায়- জানতে যে- চাই। যে না, যে আমি এক কথায় এটা নিয়ে অনেক আলোচনা, আমি বলছি এক দিতে পারবে কথায়, না তোমরা কি উত্তরটা। খুশি রাজ্যপালের কাছে, নাকি তোমরা আবার জগদীপ ধনকরের মতো একজন ব্যক্তিকে চাইছো? আমি স্পেসিফিক্যালি বলছি যেখানে রাজ্য তাদের ল অ্যান্ড অর্ডারকে ফেলিয়ার দেখিয়ে দিয়েছে, সেখানে রাজভবনের হেল্পলাইন নাম্বার চালু হয়েছে, সেখানে ফোন এসছে। না, ওটা তো সাধারণ federal মানুষের government, আমি- 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 না, 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 federal government। সাধারণ এই, মানুষের আমি- কথা আমি- শোনাটা আমি- নিয়ে আমি- আপ আমি হয়। আমি একটু অনেক আসছি। সিরিয়াস নোট, সাধারণ আমি অনেক মানুষের সিরিয়াস কথা- নোট। আমি অমিত শাহ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে জয় একটু মল্লিক বড় একটু নেতা, আমি সাধারণ- বুঝতে পারছি না। সাধারণ অমিত মানুষের শাহ সরকার কথা আমাদের শোনা যদি সেফ পাপ হয়। সিটি দিয়েছে, সাধারণ অমিত শাহ মানুষের- সরকার, অমিত শাহ দপ্তর আমাদের মডেল থানা দিয়েছে, তাহলে অমিত শাহ বড় নেতা না জয় মল্লিক বড় নেতা? কতগুলো থানা আছে পশ্চিমবঙ্গে? না, না, please, please। কতগুলো থানা আছে আমি একটু পশ্চিমবঙ্গে? সত্যজিতের কাছে জানতে চাইছি, এক মিনিট আরে আমি একটু কোনটা সত্যজিতের কে কাছে বড় জানতে নেতা? চাইছি। সত্যজিৎ দা, আসল লড়াইটা কি অন্য জায়গায়? আমরা কেউ বুঝতে পারছি না যে সবাই বোধহয় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছে, মানে তৃণমূলের পক্ষ থেকে এই ভার্সনটা রয়েছে যে যে যত বেশি তৃণমূল কংগ্রেসকে হান্ট করতে পারবে সে উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকবে। সৈকত, একটা কথা বলি, বিজেপি চাইলেই রাজ্যপাল চেঞ্জ হয়ে যাবে না, তৃণমূল কংগ্রেস চাইলেই রাজ্যপাল চেঞ্জ হবে না। রাজ্যপাল চেঞ্জ করতে গেলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হবে, সেই রাষ্ট্রপতির সম্মতির ব্যাপার আছে। ধরুন আমার পাশে বসে যে জয় মল্লিক যদি বলে, কিংবা টোটাল বিজেপি বলে এই রাজ্যপালকে বদলি চাই, কিংবা তৃণমূল কংগ্রেস তো এখনই বলছে বদলি বিজেপি চাই চাইলে বদলে দিতে পারে। চাই, তাহলে কিন্তু বদলি হবে না। না, না, বিজেপি এটা- চাইলে বদলে দিতে পারে। না, আপনার না, থেকে আরে না, গভর্নমেন্ট তো আরে, বিজেপি, বল- সেন্ট্রাল বল না, গভর্নমেন্ট। না, না, আপনার থেকে উনি বলি, বেশি বলি, জানেন। এটা বলে দিই। আরে না, না, কি আইনটাকে রিকল করে না এসে? না, না, না। রিকল করে না? না, বলছি। আমি 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 সাল বলে দেবো কতবার রিকল আমি করে। বলে দিচ্ছি আপনাকে। আমরা আইনটা- প্রেসিডেন্ট কি নিজে সরকার চালায় না Yes, রাজ্য yes, yes, হোম ডিপার্টমেন্টের প্রেসিডেন্টকে কথা চলে? রাজ্যপাল কি করছে না করছে সেটা না, না, আপনি কি বলছেন? বলছি হোম BJP ডিপার্টমেন্ট বলে দেবে না, না, না। রাজ্যপাল কোনো চেঞ্জ হবে কি লোকাল হবে না? পার্টি স্থির করবে না। হ্যাঁ, রাজ্যপাল- শুভেন্দুরা ঠিক না, করবে। বলছি, যাই, লোকাল পার্টিরা- অমিত শাহ ঠিক করতে না, না, হবে, হ্যাঁ, সেটা ঠিক। অমিত শাহ নয়, বলতে চাইছি। কোন বিজেপি কিংবা কোন পলিটিক্যাল কংগ্রেস কিংবা সিপিএম ঠিক করবে না যে Central রাজ্যপাল government ঠিক করতে পারে। আমি ভাষাটা কি বলছি, পার্টি ঠিক করতে পারবে না, করবে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হবে। এখানে কার কথায়? রাষ্ট্রপতিকে সম্মতি রাষ্ট্রপতি না, কার কথায় না, দেবেন? সেখানে কাউন্সিল অফ মিনিস্টার। হ্যাঁ, তো who is leading the council of ministers? আপনি পার্টি আর বিজেপি আরে, who is সরকারকে এক leading করবেন the না, council of আপনি minister? পার্টিকে আর সরকারকে এক করবেন সত্যজিৎ না। দা, আমি একটা ছোট্ট ইনফরমেশন আরেকটা আমি একটা ছোট্ট party- ইনফরমেশন দিয়ে শুনিয়ে দেওয়া হবে party- যে জগদীপ ধনকরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের এত আপত্তি ছিল, সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি হলো সেখানে ভোটদানে বিরত থাকলো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, না, বিরুদ্ধে থাকলো। কারণটা হচ্ছে জগদীপ ধনকর যে অ্যাকশনেবল ছিল, উনি কনস্টিটিউশন সম্বন্ধে প্রচন্ড কিছু জানতেন, এবং যার ফলে উনি থাকাকালীন এখানে অসহ্য হয়ে উঠেছিল। সুতরাং ওর এখান থেকে গেলে কোনো পার্টি হয়তো মনে করেছিল যে অনেক সুস্থ অবস্থায় থাকতে পারবে, এটা এই কারণেই তারা করেছিল। আর একটা ছোট্ট কথা বলা দরকার, যেটা বারবার আপনি চাইছেন কিন্তু চলে যাচ্ছে প্রশ্নটা, এই যে বলছেন না পুলিশকে সরে যেতে হবে, পুলিশকে সরে যেতে হবে বলছেন, তো রাজ্যপাল নর্থ গেট থেকে বললেন তো এই কথা। এক্স্যাক্টলি। এই প্রশ্নটা তো আমি উত্তর পাননি, এই প্রশ্নের উত্তরটা একটু বলে দিই। কাউন্সিল অফ মিনিস্টার্স অফ যে স্টেটের থাকবে, মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিল অফ মিনিস্টার রেকমেন্ডেশন করতে হবে। রাজ্যপাল ইচ্ছা করলেই কোনো জায়গা থেকে তার পুলিশ বাহিনীকে সরিয়ে দিতে পারবে না। এখানটা সম্পূর্ণ নির্ভর করে আছে কাউন্সিল অফ যার জন্য উনি মিনিস্টার্স, চিঠিটা লিখেছেন। যে কাউন্সিল অফ মিনিস্টার্সের That's a request. আমাকে বলি, কাউন্সিল অফ মিনিস্টার্সরা যদি ডিসিশন নেয় যে এখান থেকে পুলিশ বাহিনীর কিংবা পুলিশ ব্রিগেড চলে যাবে, কিংবা নর্থ গেট থেকে সত্যজিৎ বাবু, আপনি মনে করছেন না যে এটা একটা সুপার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করছেন, কিছু রেভলিউশন করার চেষ্টা করছেন রাজ্যপাল? দিস ইজ নট আ অর্ডার, কোন রাজ্যপাল যা করেননি আপনি সেটা করার চেষ্টা সেটাকে করছেন clarify কেন? করুন। না, কেন করছেন? বলছি এক্সট্রা অর্ডিনারি কিছু করার দিস চেষ্টা ইজ করছেন নট আ কেন? অর্ডার। একটা কথা শুনুন, একটা কথা বলি, এই রাজ্যপালের প্রত্যেকটা কাজ নিয়ে এখন যা প্রতিটা কাজ নিয়ে যা প্রতিটা পয়েন্টে পয়েন্টে বিচার করা হচ্ছে,
সেই বিষয়ে আমি কথাগুলো বলছি যে এইভাবে প্রত্যেকটা জিনিসই কাউন্সিল অফ মিনিস্টার্সের কাছে তাকে পাঠাতে হবে। কাউন্সিল অফ মিনিস্টার্স উইল টেক দ্য ডিসিশন যে ওখান থেকে রাজভবনের নর্থ গেট থেকে পুলিশ পিকেট, কলকাতা পুলিশের পিকেট থাকবে না থাকবে না। আরেকটা কথা বলি, রাজ্যপাল চাইলেই কিংবা কেই চাইলেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে আজীবন থাকতে পারবে না কিংবা পুজো পর্যন্ত থাকতে পারবে না, কারণ এগুলো প্রত্যেকটা ডিসিশন রাজ্যপাল থেকে হয় না, এগুলো প্রত্যেকটা ডিসিশন আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে হয়, যেখানে কতদিন পর্যন্ত থাকে প্রসিডিওর মেনটেন করতে হবে। বেশ, আমি সম্পাদি আপনার কাছে জানতে চাইবো একটা প্রশ্ন, আমার খুব জানতে ইচ্ছে করছে, ভীষণ জানতে ইচ্ছে করছে আজকের আপনার কাছ থেকেই। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে যে তারা আগামী দিনে এই যে গভর্নমেন্টটা চলছে কেন্দ্রে সেটা পড়ে যাবে এবং আগামী দিনে ইন্ডিয়া জোট তারা ক্ষমতায় আসবে এবং তারা সরকার গঠন করবে। এটা অনেক দিন ধরে আলোচনা এবং দীর্ঘ আলোচনা হয়েছে। আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই, যেমন এনআরসি তারা তুলে দেবেন, 370 ধারা নিয়ে অনেক প্রতিশ্রুতি রয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত রয়েছে। তাহলে কি দেশ থেকে রাজ্যপাল পদটাও তুলে দেবেন? সংবিধান সংশোধন করে দেশ থেকে রাজ্যপাল পদ তুলে দেওয়া হবে, এই রকম প্রস্তাবও কি তৃণমূল কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতা, আমি বলছি এটা আকাশ কুসুম কল্পনা, কিন্তু আজকে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখা যাবে যে সেই সময়ও যারা রাজ্যপাল পদে রেকমেন্ড পাচ্ছেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তারাও বলবেন ইন্ডিয়া জোটের লোক, তখন আবার বিরোধী বিজেপি বা অন্যান্য শরিক দল তারা বলবেন যে ওরা ওদের লোক। মানে এর তো কোনো শেষ নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে। হ্যাঁ, এটা আসলে তৃণমূল কংগ্রেসের একার দাবি নয়, এটা বামেরাও অনেক ক্ষেত্রে অনেক আগে বলেছে যে রাজ্যপাল পদের অস্তিত্ব থাকা দরকার কি দরকার নেই, এরকম একটা প্রশ্ন তারাও রেখেছে বিভিন্ন সময়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট এনডিএ সরকার নিয়ে তৈরি হয়েছে, বিজেপি সেই সংখ্যাধিক্য না পেলেও সেটা কতদিন চলবে না চলবে সেটা জোট শরিকদের উপর নির্ভর করছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের যারা জোট শরিক রয়েছেন তাদের মধ্যে 29টা এমপি তৃণমূল কংগ্রেসের থাকলেও আরও নানান জোট শরিক সেখানে রয়েছে, কংগ্রেস একটা বিরাট পার্ট সেখানে। ফলে পরবর্তীতে কি সমীকরণ ভারতবর্ষের রাজনীতিতে দাঁড়াবে এবং তারপরে তো কনস্টিটিউশনে আলাদা করে অ্যামেন্ডমেন্ট এনে কনস্টিটিউশন চেঞ্জ করার প্রসঙ্গ, সেই জন্য সেই প্রসঙ্গটা আমার কাছে মনে হয় অনেকটাই অবান্তর ভাবনা এখনকার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। ভারতবর্ষের পলিটিক্স এতটাই এভার চেঞ্জিং, প্রত্যেক দিনই তা বদলে যাচ্ছে এবং এরকম একটা কোয়ালিশন সরকার তৈরি হলে, জোটেদের উপর নির্ভরশীল সরকার তৈরি হলে, বিভিন্ন দলের উপর নির্ভরশীল সরকার তৈরি হলে স্বাভাবিকভাবে তার একটা অনেক তার অনেক বাধ্যবাধকতা থাকে এবং আগের মতো আবারও রাজ্যপালের বিরুদ্ধে হয়তো শাসক দল একই অভিযোগ করবে, আবারও আমাদেরকে সন্ধ্যাবেলা আলোচনায় বসতে হবে। অর্থাৎ আজকের এই আউটকাম যদি আমি এই প্রেক্ষিতে দেখি তাহলে জিরো। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, প্রশ্ন একটাই, রাজ্যপাল তিনি পুলিশের বিরুদ্ধে যে মন্তব্য করছেন বা যে সিদ্ধান্ত নিচ্ছেন, পুলিশ কেন্দ্রিক যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তে কি রাজ্যের সুবিধে হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে? তাতে কি পুলিশের প্রতি মানুষের যে ভরসা বিশ্বাস সেটা কি চলে যাচ্ছে না বাড়ছে? যদি পুলিশের প্রতি বিশ্বাস না থাকে রাজ্যপালের, তাহলে বাংলার সাধারণ মানুষ কোথায় যাবেন? কারণ সেক্ষেত্রেও তো রাজভবনে ঢুকতে পারবে না পুলিশের বাধার কারণে যে অভিযোগ উঠছে। ফলে এই যে আসল যে সিনারিওটা সেটা আদতে কিছু হচ্ছে না, মানে রাজ্যপাল বেসিক্যালি যা করছেন তার নিটফল জিরো। তৃণমূল কংগ্রেস বলছে এটাই এক্সট্রা পাওয়ার ব্যবহার করার চেষ্টা করছেন। অর্থাৎ বাংলার রাজনীতিতে এটা আজকের ক্লোজ চ্যাপ্টার হতে পারলো না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। নমস্কার।